প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা ডিজিটাল ডিভাইসের যে অধ্যায়ের পূর্বের আলোচনা করেছিলাম তার পরবর্তী অংশটি আজকে আমরা শুরু করব। এই গত লেকচারে আমি বলেছিলাম যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এগুলো নিয়ে তোমরা একটু প্র্যাকটিস করবে, এগুলো সম্পর্কে যাতে ভালো একটা ধারণা তৈরি হয়ে যায়। তো আমরা লেকচারে চলে আসি। আমাদের স্লাইডের প্রথম যে প্রশ্নটি এটি হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞায়িত ভোল্টেজ লেভেল কত? বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যে 0 1 ব্যবহার করছি, এই থিমটা সম্পর্কে আসলে আমাদের ধারণাটা ক্লিয়ার হওয়া উচিত, কনসেপ্টটা ক্লিয়ার হওয়া উচিত। আমাদের ডিভাইসগুলো শুধুমাত্র 0 1 ব্যবহার করতে পারে। তো 0 1 কেন ব্যবহার করে? আমরা এটি মূলত ডিভাইসকে ইলেকট্রিসিটির মাধ্যমে তাকে 0 বা 1 বোঝাই, কারণ ডিভাইসগুলো ইলেকট্রিসিটি দিয়ে চলছে। ইলেকট্রিসিটি যখন দিই সেটাকে 1 বোঝায়, ইলেকট্রিসিটি সরিয়ে নিলে 0। তো সেক্ষেত্রে ইলেকট্রিসিটি যে আমরা দিব, কত পরিমাণে দিব, এই প্রশ্নের উত্তর এটাই। আমাদের বলা হয়েছে যে বুলিয়ান অ্যালজেব্রায় ভোল্টেজ লেভেল সাধারণত দুটি মাত্রায় সংজ্ঞায়িত হচ্ছে। যেহেতু এটি দ্বিমাত্রিক বাইনারি ভিত্তিক একটি লজিক সিস্টেম, তাই 0 1 দিয়ে কাজ হচ্ছে। বুলিয়ান মান যদি 0 হয় সেটি লো বোঝায়, এর ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। এটি বইয়ে দেওয়া আছে 0 থেকে 0.8 ভোল্ট। তো এটি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর 1টা হাই লেভেল, মানে হাই বোঝাচ্ছে আমাদের, এটা 5 ভোল্ট। তো বইয়ে দেওয়া আছে +2 থেকে +5 ভোল্ট। এইটি মূলত আমাদের 1 নির্দেশ করছে। তো এখানে আরেকটা আমাদের ছোট করে দেওয়া হয়েছে টিটিএল সিস্টেম। এখন টিটিএল সিস্টেমটা কি? এটা যদি তোমরা তোমাদের লেখার মানটাকে আরও ফুটিয়ে তুলতে চাও, বাড়িয়ে তুলতে চাও, সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো একটু ইউজ করা, ব্যবহার করা প্রশ্নের উত্তরে উচিত। তো আমরা একটু দেখে ফেলি। টিটিএলটা হচ্ছে ট্রানজিস্টর লজিক। এক্ষেত্রে এই আমরা যে গেজগুলো ব্যবহার করছি এটার অনেকটা ইনগ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে। এই যে টিটিএল সার্কিটটা, এটা 0 ভোল্টকে 0তেই ঠিক আছে, কিন্তু 1 মানে বোঝায় কীভাবে? 5 ভোল্ট দিলে, 5-এর চেয়ে কম দিলে এটি মূলত 1 হিসেবে আইডেন্টিফাই করতে পারে না। আমরা যখন ইলেকট্রিসিটি দিচ্ছি 5-এর চেয়ে কম দিচ্ছি, সেটাকে 1 হিসেবে বুঝতে পারে না। তো এটির ক্ষেত্রে কি এটি বেশি পাওয়ার খরচ করছে, কারণ হচ্ছে কি আমরা 5 ভোল্টই আমাদেরকে দিতে হবে 1 পাওয়ার জন্য। এই জন্য আমরা এখান থেকেই বুঝতে পারছি যে এটি আসলে বেশি পাওয়ার খরচ করে, কিন্তু আসলে এটি স্টেবল, মানে এটি নির্ভরযোগ্য। কিন্তু আরেকটা আধুনিক বর্তমানে আমরা সিমসটা বেশি ব্যবহার করছি। এটাকে পুনরূপ হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর সার্কিট। এই সার্কিটের ভোল্টেজ লেভেলটা 3.3 ভোল্ট বা অন্যান্য হতে পারে। মানে আমরা যখন 0 তো 0 1 ঠিক আছে, কিন্তু হাই আমরা 3.3 ভোল্ট হলেই এটা অনেকটা 1 হিসেবে আইডেন্টিফাই করতে পারে। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা বিষয় লক্ষ্য করলাম যে ভোল্টেজের মাত্রার উপরও ডিপেন্ড করছে যে আমাদের 0 বা 1। এই সিমসটা মূলত কম পাওয়ার খরচ করছে, কারণ হচ্ছে 3.3 ভোল্ট, মানে আমরা একটু কম বিদ্যুৎ দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তিতে যা আমরা মূলত ব্যবহার করছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে বুঝিয়ে লিখতে বলা হয়েছে। মানে এনকোডারটা আমাদের যে ডিজিটাল ডিভাইস বা বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে যে আমরা ডিভাইসগুলো তৈরি করছি সেখানে কি হিসেবে কাজে লাগছে, আমরা যদি এটার উত্তরে দেখি, এটা মূলত অনেক ধরনের কাজ করে। ডেটা সংকোচন, কারণ এনকোডার কি করতেছে 8 to 3 লাইন, তার মানে অনেকটাই সংকোচন করে ফেলছে। একটি নেক্সট হচ্ছে কন্ট্রোল ইউনিটে ব্যবহার করছি, কারণ মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার যেগুলো আছে, এই কন্ট্রোল ইউনিটে আমরা তো এনকোডারে মানে আমাদের সিগন্যালটা দিচ্ছি, সেটা রূপান্তর করে ফেলছে অন্য আরেকটাতে। ইনপুট সিলেকশন শনাক্তকরণ করতে পারে কিপ্যাডে বা বাটনে আমরা যেভাবে দিচ্ছি, যেমন ক্যালকুলেটরের ক্ষেত্রে আমরা বলতে পারি। মেমোরি অ্যাড্রেসিংয়ে সাহায্য করে, আমরা যখন কোনো ডেটা রাখি এটা মেমোরির নির্দিষ্ট লোকেশনে জমা হয়ে যায়, তো এটার ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে আমরা এনকোডার ব্যবহার করছি। রোবোটিক সেন্সর প্রযুক্তি, রোবট বা মেশিনের ঘূর্ণন পজিশন ট্র্যাক করার জন্য রোটারি এনকোডারও ব্যবহৃত হচ্ছে। মানে এটা মূলত হচ্ছে যে ডিভাইসকে বোঝানোর জন্য আমরা মূলত এটি ব্যবহার করছি। পরবর্তী প্রশ্নে আমরা যদি আসি, প্যারালাল লোড রেজিস্টার শিফট রেজিস্টারের মধ্যে পার্থক্য। প্যারালাল লোড রেজিস্টার মানে তো আমরা জানি এটা হচ্ছে একটি মেমোরি যেটা কিনা ডাটা লোড করতে পারে। যেমন আমরা 9 সেভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে 1001 এটা সেভ যে করব, এটা অনেকভাবেই সেভ করা যায়। সেক্ষেত্রে প্যারালাল লোড রেজিস্টার এক ধরনের একভাবে কাজ করে, শিফট রেজিস্টার সেটাকে অন্যভাবে সেভ করে। তো আমরা একটু যদি দেখি, প্যারালাল লোড রেজিস্টারটা ডেটা লোড করছে কিভাবে? যত বিটগুলো দিচ্ছি এগুলো একই সময়ে লোড নিচ্ছে, যে 1001 ইনপুটে দিয়ে
একই সাথে লোড নিয়ে নিচ্ছে, কিন্তু শিফট রেজিস্টার শিফট করছে। 1 প্রথমে আমরা দিচ্ছি, সেটা চলে যাচ্ছে, তারপর 0, তারপর 0, তারপরে 1, মানে ডেটা এক বিট করে একদিক থেকে অন্যদিকে প্রবেশ করছে। এর গঠনটা প্রতিটি ফ্লিপ ফ্লপের ইনপুট আলাদা থাকছে, কারণ হচ্ছে যে সবগুলো ইনপুটে একটা একটা করে আমরা বিট সেভ করছি, মানে নিয়ে রাখছি, এরপরে সবগুলো একবারে সেভ হচ্ছে। কিন্তু শিফটের ক্ষেত্রে এটা না। শিফটের ক্ষেত্রে ফ্লিপ ফ্লপগুলো একে অপরের সাথে সিরিয়ালভাবে যুক্ত থাকছে। ডেটা প্রবেশ করছে এটা প্যারালালি, এটা সিরিয়ালি, এটার আউটপুটও একইভাবে প্যারালালি, এটা সিরিয়ালি। ব্যবহারের ক্ষেত্রে দ্রুত ডেটা লোড করছে প্যারালাল লোড। এখন এগুলো পড়ার সময়ই আমাদের মাথায় নিয়ে রাখতে হবে, এমসিকিউয়ে যদি আমাদের এই ধরনের প্রশ্ন আসে যে দ্রুত ডেটা লোড করতে পারে কোনটি, প্যারালাল লোড রেজিস্টার নাকি শিফট রেজিস্টার, এক্ষেত্রে আমাদের এই যে সিকিউ এর জন্য আমরা যে পড়ছি এগুলো থেকে উত্তর করতে হবে। আসলে এমসিকিউ আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার তেমন দরকার পড়ে না। কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে যে বিভিন্ন সাল দেয়া আছে, এই বিজ্ঞানী কি আবিষ্কার করেছেন, উনি কি করেছেন, এই ধরনের বাদ দিয়ে বাদ বাকি ম্যাক্সিমাম এমসিকিউগুলো আমাদের সিকিউ থেকে কাভার হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের একটু পড়ার সময় মানে তুলনামূলক পড়া করতে হবে। যেমন প্যারালাল লোডের ক্ষেত্রে এটা কি হচ্ছে, শিফটের ক্ষেত্রে এটা কি হচ্ছে। যেমন আমরা ডেটা ট্রান্সমিশন মেথডে দেখেছি অ্যাসিনক্রোনাস কত বিট, 8 বিট করে ট্রান্সমিট করে, সিনক্রোনাস 80 বাইট থেকে 132 বাইট করে ট্রান্সমিট করে। এই টাইপসের মানে আমাদের তুলনামূলকভাবে পড়াগুলো করে ফেলা উচিত, যাতে এমসিকিউটাও কাভার হয়ে যায়। আচ্ছা, গতিটা অবশ্যই প্যারালালের বেশি এবং শিফটের কিছুটা ধীর গতি সম্পন্ন। নর গেট এক্সর গেটের মতো কাজ করে ব্যাখ্যা করো। এখন নর গেট তো হচ্ছে সার্বজনীন গেট, এক্সর গেটের মতো আচরণ করবে কিভাবে? এক্ষেত্রে এই ধরনের প্রশ্ন, এই টাইপসের প্রশ্নগুলো একটু কনফিউশন তৈরি করে। পরীক্ষার সেন্টারে যদি বসি, আমরা বসে যদি এই প্রশ্ন হুট করে দেখি একটু কনফিউশন তৈরি করে। এক্ষেত্রে আমাদের আগে থেকে একটু ধারণা নিয়ে রাখলে সুবিধা হবে। যেমন আজকের পরে আমরা এই ধরনের উত্তরগুলো এভাবেই করব যে এক্সর হোক আর যেটাই বলুক, এক্সনর বলুক, যেটাই বলুক, আমাদের বলেছে যে নর গেট এক্সরের মতো আচরণ করে। নর গেট তো আমরা জানি ইউনিভার্সাল গেট, এটা দিয়ে সব কিছু ডিজাইন করা যায়। এই থিমটার উপর ডিপেন্ড করে আমরা এটার উত্তর করব। নর গেট একটি ইউনিভার্সাল গেট, সার্বজনীন গেট, অর্থাৎ এর সাহায্যে সব ধরনের লজিক গেট তৈরি করা যায়, এমনকি এক্সর, সেটা হোক এক্সর, হোক এক্সনর, বা অ্যান্ড হোক, ন্যান্ড হোক, যাই হোক না কেন। এরপরে আমরা কি করব, বাস্তবায়ন করে দেখাবো। আমি উত্তরটা এখানে লিখিনি, তোমরা এটা বইয়ে যেমন হচ্ছে নর গেটের সার্বজনীনশীলতা প্রমাণ করার ক্ষেত্রে যেমন করতা, অথবা কোনো একটা সমীকরণ দেওয়া আছে, বলা হলো যে নর গেট দ্বারা বাস্তবায়ন করো। এই ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যেভাবে বাস্তবায়ন করেছো, এক্সরের বাস্তবায়নটা এখানে দেখাবা। দেখানোর পরে লাস্টে তোমরা এই ধরনের ব্যাখ্যা দিলে যে এই ধরনের যে কোনো মানে নর গেট হোক বা যে কোনো হোক, লাস্টে হচ্ছে প্রশ্নটাই তোমরা উল্লেখ করে দিবা যে নর গেট এক্সরের গেটের মতো কাজ করে, ব্যাখ্যা মানে দেখানো হলো বা কিছু একটা। এই ধরনের প্রশ্নে নর হোক ন্যান্ড হোক, তো আমরা এদিকে এক্সর হোক এক্সনর হোক এই একই ধরনের উত্তর করব। পরবর্তী লেকচারে যদি আমরা আসি, এক্ষেত্রে আমাদের অর এক্সরের মধ্যে পার্থক্য বলা হয়েছে। এক্ষেত্রে সিম্বলও ইউজ করতে পারে প্রশ্নে, প্লাস আর এটা তো আমরা জানি এক্সরের চিহ্ন। আমি গত লেকচারে এটা বলেছিলাম, আবারও বলছি যে যে কোনো পার্থক্য বা তুলনা এই টাইপসের আসলে, এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই ছক আকারে দেয়া উত্তম। তো সেক্ষেত্রে আমরা এখানে মানে যদি বিষয়টা হয়, আমরা আসলে প্রত্যেকটার বিষয়ে অনেক কিছুই বিষয় বের করে ফেলতে পারি, টার্মগুলো বের করে ফেলতে পারি। প্রত্যেক টার্মের এগেনস্টে অর গেটে কী হচ্ছে, এক্সরে কী হচ্ছে, এই ধরনের আলোচনা করলে অনেকগুলো পয়েন্ট বের হয়ে আসবে। যেমন কাজের ক্ষেত্রে অর গেট কী করছে, আমাদের যোগ করছে, সেই যোগটা কি, ইনপুটে যদি 1 হয় তাহলে আউটপুটে 1 হবে। আর এক্সর গেটের ক্ষেত্রে ইনপুটে যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আউটপুটে 1 পাচ্ছি, আউটপুট 1 বিভিন্ন ধরনের দেওয়া হয়েছে। ইনপুট দিলে কি হচ্ছে, ব্যবহারের ক্ষেত্রে কি করছি, গেটের ধরনে কি হচ্ছে। অর গেটটা এবং এক্সর গেটের মধ্যে আমরা যদি আরেকটা পার্থক্য জানি, যে অর গেট মূলত যখন যোগের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, এক্সর গেটও যোগের ক্ষেত্রে, কিন্তু এক্সর গেটটা বাইনারি যোগের ক্ষেত্রে ব্যবহার করি আমরা, আর অর গেটটা বুলিয়ান যোগের ক্ষেত্রে। এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি, নর গেট এক্সর গেটের মতো আচরণ করে, একই প্রশ্নের উত্তর। এই জন্য আমরা পরবর্তী চলে যাচ্ছি স্লাইডে। আমাদের পরবর্তী প্রশ্ন, বাফার গেট কিভাবে কাজ করে এবং এর ব্যবহার। বাফার গেটটা খুবই ইম্পর্টেন্ট একটা গেট।
in the term of Boolean algebra or logic design, gate design, এক্ষেত্রে বাফার গেট খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদি এই সম্পর্কে আমাদের ধারণা একটু কম আছে। তো আমরা আজকে এখান থেকে এই লেকচার থেকে পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে নেব। দেখি আমরা বাফার গেট মূলত এমন একটা গেট যেটি আমাদের ইনপুটে যা দিব আউটপুটে সেটি বের করছে, আউটপুটে সেটি দেখাচ্ছে। এটা অনেকটা কি করে, সিগন্যাল রিপিট করছে অথবা সিগন্যালটাকে স্ট্রেংথেন করছে, মানে একটু শক্তি বাড়াচ্ছে। ইনপুটে যদি 1 দিই আউটপুটে 1 পাবো, 0 দিলে 0ই পাবো। তাহলে বাফার গেট কি করলো, ইনপুটে যেটা দিচ্ছে আউটপুটে সেটাই পাচ্ছে। তাহলে উপকার কি হলো? বাফার গেটের আমরা যদি ব্লক ডায়াগ্রামটা দেখি অনেকটা এরকম, ইনপুটে যা দিচ্ছে আউটপুটে তাই পাচ্ছি। তাহলে আমাদের উপকার কি হলো? এক্ষেত্রে উপকারটা নিচে আমরা দেখতে পাচ্ছি। এটা মূলত সিগন্যালকে বুস্ট করছে। সিগন্যালকে বুস্ট করা বলতে কি বোঝানো হচ্ছে, এই বিষয়টা আমরা কিছুক্ষণ পরেই পাবো কোনো একটা প্রশ্নে। তারপরে বলছে যে লজিক আইসোলেশন করছে, এটার বিষয়ে আমরা দেখব। আর টাইমিং অ্যাডজাস্টমেন্ট করছে, ডিলে এগুলো এটা কভার করছে। এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ কোনো এক লেকচারে দেখব। বুলিয়ান চলক কি, বুলিয়ান চলক আর বুলিয়ান ধ্রুবক, এই প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে যাওয়া ভালো পরীক্ষার হলে। বুলিয়ান চলক হলো এমন একটি চলক যা কেবলমাত্র দুটি মান নিতে পারে। কোনটা কোনটা আমরা তো জানি, একটা 0 একটা 1। 0টা হচ্ছে ফলস নির্দেশ করতে পারে, অফ নির্দেশ করতে পারে, আর 1টা ট্রু নির্দেশ করতে পারে, অন নির্দেশ করতে পারে, অ্যাক্টিভ নির্দেশ করতে পারে, যেটাই বলুক না কেন। উদাহরণ হিসেবে আমরা এটা দেখাতে পারি। আমরা মূলত বুলিয়ান চলকগুলো ইউজ করি কোথায়? বুলিয়ান চলক ইউজ করি আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স, কম্পিউটার লজিক ডিজাইন, এগুলোতে ব্যবহার করছি। আমরা যদি পরবর্তী লেকচারে পরবর্তী স্লাইডে আসি, সেক্ষেত্রে বাফার গেট কিভাবে সিগন্যাল বুস্ট করে। কিছুক্ষণ আগে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম যে বাফার গেটের বিষয়ে ব্যবহারে সিগন্যাল বুস্ট করে। এখন সিগন্যাল বুস্ট করা বলতে কি বোঝানো হয়, তার জন্য আমাদের এই লেকচারের একটু আগের প্রশ্নে যেতে হবে। সেখানে আমরা দেখেছিলাম যে একটা ডিভাইস 0 বোঝে যখন 0 দেওয়া হয়, একটা ডিভাইস 1 বোঝে যখন আমরা 5 ভোল্ট দিই। এখন আমরা কোনো একটা ডিভাইসে 1 নির্দেশ করার জন্য 5 ভোল্ট দিলাম, কিন্তু বেশ কয়েকটা গেট পার হওয়ার পরে এই 5 ভোল্টের পরিমাণটা কমতে থাকে, ভোল্টেজ কমে যায়। তার মানে ভোল্টেজ কমার কারণে আমরা দেখেছি টিটিএল সিমস ছিল, টিটিএল হইলে 5 ভোল্টের নিচে কিছুটা পর্যন্ত বুঝতে পারে, তারপরে আর আইডেন্টিফাই করতে পারে না 1। তার মানে আমাদের ডেটা এরর দেখানো শুরু করবে। সিমসের ক্ষেত্রে আমরা জানি 3.3 ভোল্ট পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু যখন অনেকগুলো গেট পার হয়ে যাবে সেই 5 ভোল্ট আর 5 ভোল্ট থাকবে না। ডাটা লস হওয়ার কারণে, মানে পাওয়ার লস হওয়ার কারণে এটা অনেকটা 5 ভোল্টের নিচে নেমে আসবে, 3.3 ভোল্টের নিচে নেমে আসবে। এই জন্য সিগন্যালকে বুস্ট করার প্রয়োজন পরে আমরা যেখানে বাফার গেট ইউজ করি। তো আমরা ব্যাখ্যা যদি দেখি, ব্যাখ্যাটা অনেকটা এই ধরনের। ডিজিটাল সার্কিটের তথ্য ইলেকট্রিক ভোল্টেজের মাধ্যমে পরিবাহিত হয়। এক মানে সাধারণত 5 ভোল্ট বা 3.3 ভোল্ট, আমরা এই বিষয়টা আগেই ক্লারিফাই করেছি। 0টা সাধারণত 0 ভোল্ট, কিন্তু যখন সেই সিগন্যাল অনেক দূরত্ব অতিক্রম করে বা আমরা বলতে পারি অনেক গেটের মধ্যে দিয়ে যায়, তখন সেটা দুর্বল হয়ে যেতে পারে। মানে 5 ভোল্টের বদলে হয়তো সেটা 3.5 ভোল্টে নেমে আসলো, তখন সার্কিট সেটা ঠিকমতো 1 হিসেবে চিনতে পারে না। বাফার গেট এই দুর্বল সিগন্যালটাকে নিয়ে আবারও শক্তিশালী করে বা স্পষ্ট করে দেয়, 0 বা 1 বানিয়ে দেয়। এই জন্য আমরা বলি যে বাফার গেটটা মূলত সিগন্যালকে বুস্ট করে বা রিজেনারেট করে, এটা আমরা বলতে পারি। আমরা আরেকটা বিষয় দেখেছিলাম যে বাফার গেট কিভাবে লজিক আইসোলেশন করে। লজিক আইসোলেশন মানে বোঝানো হচ্ছে যে, আইসোলেশন মানে আমরা এই করোনা মহামারীটা প্যান্ডেমিক আসার পরে আমরা আইসোলেশন বিষয়টা অনেকটা বুঝেছি। আইসোলেশন মানে মূলত পৃথক করে রাখা। তো একটা সার্কিটের বিভিন্ন অংশের আমরা ইনপুট আউটপুটগুলোকে যদি পৃথক করার কাজে মূলত বাফার গেট ইউজ করি। আমরা এক্ষেত্রে ডিটেলসটা দেখে ফেলি। লজিক আইসোলেশন মানে এক সার্কিটের একটি অংশকে অন্য অংশ থেকে পৃথক করা, মানে তথ্য যদি আমরা আদান প্রদান করছি তারপরেও যাতে একটা সার্কিটের একটি অংশের প্রভাব অপর অংশে না পড়ে, এই বিষয়টাকে ইনশিওর করে, এটা করে বাফার গেট। আমরা বলতে পারি তথ্য যাবে, ঠিক আছে গেল, কিন্তু কন্ট্রোল বা ইফেক্ট যাবে না। কন্ট্রোল ইফেক্ট কীরকম? ধরলাম যে আমরা একটা সার্কিটে আউটপুটে পেলাম 1, এই 1টা যখন আমরা পরবর্তী সার্কিটে দিলাম, ওইটার ক্যালকুলেশন বা বিভিন্ন কাজ করার পর হয়তো বা ওইটার আউটপুট 0 আসলো। এখন এই 0টা পরবর্তী সার্কিটটা পূর্বের সার্কিটকে আবার পুশ করতে পারে 0টাকে। সেক্ষেত্রে প্রথম সার্কিটের আউটপুট তো 1 ছিল, সেটা 0 হয়ে যেতে পারে। এই বিষয়টার মধ্যে যদি আমরা একটা বাফার গেট ব্যবহার করি, সেক্ষেত্রে
পরবর্তী সার্কিটের পরবর্তী অংশের যে আউটপুটে 0 আসলো সেটাকে ইনপুটে আসতে দিবে না। ইনপুটে বলতে বোঝাচ্ছে যে সার্কিটের প্রথম অংশে আসতে দেবে না, বাফার গেটে সেটিকে ব্লক করে দেবে। সেক্ষেত্রে সার্কিটের প্রথম অংশের আউটপুট 1-ই থাকলো এবং পরবর্তী অংশের আউটপুট 0-ই থেকে গেল। একটি আরেকটির উপর ইন্টারফেয়ার করলো না, কন্ট্রোল চলে গেল না, মানে এইটার ইফেক্ট আরেকটার উপর পড়লো না। এই জন্য আমরা বলছি যে বাফার গেটটা অনেকটা দেয়ালের মতো কাজ করছে, যাতে ইনপুট থেকে আউটপুটের সিগন্যাল যদি যায় ঠিক আছে, কিন্তু আউটপুটের দিক থেকে ইনপুটে কোনো রকম যাতে ব্যাক ইফেক্ট না আসে, মানে ইন্টারফিয়ারেন্স না করে। এক্ষেত্রে আমাদের বাফার গেটটা আমাদের লজিক আইসোলেশন করে। তো আজকের আমাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দেখলাম কিভাবে উত্তর করতে হবে। আমরা এই ধরনের প্রশ্ন নিয়ে আরও ডিসকাস করব ইন ফিউচার ইনশাআল্লাহ, এবং আমরা প্রত্যেক অধ্যায়ের টপিকস ওয়াইজ আলোচনা করব ইনশাআল্লাহ। এখন সমস্যা হচ্ছে যে এগুলো প্র্যাকটিস করার সময় তোমরা অবশ্যই এমনভাবে প্র্যাকটিস করবা যাতে এগুলো এমসিকিউতে আসলেও আমরা যাতে উত্তর করতে পারি। মানে আমাদের তুলনামূলক আলোচনা, এই বিষয় নিয়ে আমি আগেও কথা বলেছি। তো তোমরা তুলনামূলকভাবে পড়াশোনাটা করবা, একটার সাথে আরেকটা তুলনা। এটা তো একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যে যদি কোনো রকম প্রবলেম ফেস করো কোনোটা বুঝতে, অবশ্যই কমেন্টে জানাও, আমরা সেগুলো নিয়ে আর একটা ভিডিও যদি করতে হয় করব, আর যদি কমেন্টে উত্তর দেওয়া যায় উত্তর দিয়ে তোমাদের বিষয়গুলো সম্পর্কে ধারণা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তো আজকের লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।